experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। মাহমুদ বাড়ির সামনে এসে রিক্সা থেকে নেমে পড়ে মীরা। গার্ডে বাড়ি ভর্তি, কিঞ্চিত চিন্তিত সে, যদি না ঢুকতে দেয়। এগিয়ে গিয়ে গেটের সামনে দাঁড়াতেই দুটো গার্ড দৌড়ে আসে। তৎক্ষণাৎ বুদ্ধি করে ব্যস্ততা দেখিয়ে মীরা বলে ওঠে, গার্ড দুজন একে অপরের মুখ চাওয়াচাই করে। একজন বলল, বস বাড়িতে আছেন, আপনি যান। মুখ টিপে হাসতে গিয়েও নিজেকে দুঃখী দেখালো মীরা। ভেতরে ঢুকতে ঢুকতে বলল, যাক বাবা, বাঁচলাম। আমার তো অনেক ভয় করছিল। সে যাই হোক, আদিল স্যারকে ফোন দিয়ে বলে দেন অনল স্যার মীরাকে আসতে বলেছিল এবং সে এসেছে। এখনই বলবেন, না হলে চাকরি থেকে বাদ পড়বেন। চেনেনি তো বসকে। কথাটা শেষ করে মীরা বাগানে ঢুকে পড়ল। গার্ডটি তৎক্ষণাৎ ফোন বের করলেন। মীরা পিছু ফিরে একটু দেখে হাসল। এই অভিনয়ের শেষ কোথায়? ড্রয়িং রুমে বসে চা পান করছিলেন অনল মাহমুদ। দৃষ্টি টিভির দিকে মনোযোগ সহকারে আইটেম গানের তালে তালে নাচ দেখছিলেন। কলিং বেল বেজে ওঠায় মনোযোগ বিঘ্ন ঘটে। বিরক্তি হন। কেউ নেই। মিসেস নুরি ঘুমাচ্ছেন। অনিচ্ছা সত্ত্বেও দরজা খুলতে হাঁটা ধরেন। মীরাকে দেখা মাত্রই কপালে বড়সড় ভাঁজ পড়ে তার। অনল মাহমুদের সরে দাঁড়ানোর অপেক্ষা মীরা করে না। ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে সোফায় বসে পড়ে। টিভির দিকে ভুল করেও নজর রাখে না। অনল মাহমুদ রেগে যান। হুঙ্কার দিয়ে বলে ওঠেন, এখানে কি করছিস তুই? বাঘের কাছে আসতে ভয় করলো না? তোকে কে বাঁচাবে আজকে? মীরা শব্দ করে হাসল। এদিক ওদিক মাথা ঘুরিয়ে মিসেস নুরিকে খুঁজল। না পেয়ে খুশি হলো। ন্যাকামো করে বলে উঠল, এভাবে বলছেন কেন শ্বশুর? আমি আপনার একমাত্র ছেলের হবু বউ। আর একটা তো মরেই গেছে। একটু খাতির যত্ন করুন। যান, জানি আসুন। অনল মাহমুদ মীরাকে দেখল। অস্বস্তি হলো মীরার। তবে সে চাহনিতে খারাপ কিছুর ইঙ্গিত মীরা পেল না। অনল মাহমুদ নিম্ন কণ্ঠে শুধালো, কি জন্য এসেছ? ছেলের জন্য তোমাকে ছেড়ে দিয়েছি বলে ভেবো না বারবার তোমাকে ছেড়ে দেব। আপনি আমার কিছুই করতে পারবেন না, সেই মুহূর্ত আপনার নেই। আদিলের শক্তিতে চলে বড় বড় কথা আপনার ওই পাপি মুখে মানায় না। একজন দর্শকের মুখে তো নয়। তুই কি ভেবেছিস আজ আমি এমনি এমনি এসেছি? আজ তোকে না মেরে এখান থেকে যাচ্ছি না। কথাটা বলেই মীরা কাপড়ের ভাঁজ থেকে ছুরি বের করলো। অনল মাহমুদের রাগ কন্ট্রোল করতে পারে না। এগিয়ে গিয়ে মীরার গলা চেপে ধরতে মীরা নেতিয়ে পড়ে সোফায়। ক্ষতস্থানে আঘাত পেয়ে চোখের কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়ে। ঠিক তখনই গাড়ির হর্ন খুব কাছে শুনতে পায় মীরা। কষ্টের মাঝেও একটু স্বস্তি মেলে। হাতে ছুরি দিয়ে নিজের বাম হাতে খানিক আঘাত করে অনল মাহমুদের দিকে তাক করে। অনল মাহমুদ এক লহমায় ছুরিটা কেটে নেয়। মীরা হেসে ওঠে। হাসির কারণ না বুঝতে পেরে অনল মাহমুদ ভ্যাবাচাকা খেয়ে থেমে যায়। ঠিক তখনই পেছন থেকে ভেসে আসে পুরুষালী গর্জন। আব্বু! আকস্মিক ছেলের কণ্ঠ শুনে অনল মাহমুদের হাত থেকে ছুরি পড়ে যায়। গলা চেপে ধরা হাতটি আলগা হয়ে আসে। মীরা জোরে নিঃশ্বাস নেয়। একটু হলেও প্রাণ পাখি ছুটে যেত। বাম হাত দিয়ে ধাক্কা দিয়ে উঠে বসে মীরা। এক সেকেন্ডে সময় ব্যয় না করেই দৌড়ে ঝাঁপিয়ে পড়ে আদিলের বুকে। চমকায় আদিল। বুকের ভেতর অসম্ভব কম্পন টের পায়। প্রেয়সীর ছোঁয়ায় শরীর অসাড় হয়ে আসে। দ্বিধাদ্বন্দ্বে কিছু মুহূর্ত যেতে আগলে নেয় নিজেও। মীরা কাঁপা কাঁপা কণ্ঠে অস্পষ্ট স্বরে বলে ওঠে, ও ও আমাকে খারাপ ইঙ্গিত করেছে ডক্টর। আমার শরীরে বাজে স্পর্শ করেছে। মীরাকে নিজের সাথে শক্ত করে চেপে ধরে চোখ বুঝে নেয় আদিল। কথাগুলো তার নিকট কতটা শক্তিশালী সেটা কি এই মেয়েটা বুঝতে পেরেছে? কতটা ক্ষত সৃষ্টি করছে মেয়েটা জানে। জানলে হয়তো এরকম কথা বলতো না। রক্তিম চোখে অনল মাহমুদের দিকে তাকায় আদিল। অনল মাহমুদ সেই দৃষ্টি নিতে পারে না। দুপা পিছলে পড়ে। কিছু বলতে চায়, পারে না। মীরাকে কোলে তুলে নিয়ে শক্ত কণ্ঠে বলে ওঠে, আমার বিশ্বাস এভাবে ফাটল সৃষ্টি না করলে পারতেন আপনি। আপনার জন্য আদিল মাহমুদ আজ থেকে মৃত। আপনি জানতেন আব্বু? আপনি জানতেন আব্বু এই মেয়েটা আদিল মাহমুদের কি জানতেন? সব মেনে নিয়েছিলাম, সব মুখ বুঝে সব দেখেছে, কিচ্ছু বলিনি। কিন্তু আজ ঘন ঘন নিঃশ্বাস নিল আদিল। কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে। মনে হচ্ছে মরে যাবে। অনল মাহমুদ এগিয়ে আসে। আদিল দূরত্ব সৃষ্টি করে আবারও।
স্পষ্ট কণ্ঠে বলে ওঠে, এই মেয়েটা আমার নিকট কতটা পবিত্র আপনি জানতেন আব্বু? তারপরেও অপবিত্রতা ছড়িয়ে দিতে উদ্ধত হলেন। মেয়েটাকে ছুঁতে আমি ভয় পাই আব্বু। আমার ছোঁয়ায় ফুলটা নেতিয়ে পড়বে না তো? আজ আমাকে আপনি যে দুঃখ দিলেন, আদিল মাহমুদ কোনোদিন ভুলবে না। বাড়ি থেকে বেরিয়ে আসে আদিল। মীরাকে গাড়িতে সাবধানে বসিয়ে দিয়ে নিজেও উঠে বসে গাড়িতে। অনল মাহমুদ ফ্লোরে অত্যন্ত দুর্বল চিত্তে পড়ে যায়। বুকের ভেতর অসহনীয় এক পীড়া টের পায়। সব বুঝি শেষ হয়ে গেল। মেয়েকে জড়িয়ে ধরে বসে আছেন অনিমেষ মির্জা। কিছুক্ষণ হলো আফরা নিজ বাড়িতে উপস্থিত হয়েছে। অনেকটা দিন পর বাবা মেয়ে এক হয়েছে, তবে উল্লাসের ছেটে ফোটাও নেই। অনিমেষ মির্জা আজ অদ্ভুত গাম্ভীর্য নিয়ে বসে আছে। আফরা দুবার প্রশ্ন করেছে, তবে উত্তর আসেনি। মেয়েকে ছাড়লেন অনিমেষ মির্জা। মুখ খুলে বললেন, আজই ফিরে যাবে। এই ফাইলটা নাও। মাহমুদদের বিরুদ্ধে সকল প্রমাণ রয়েছে। আশা করি দুদিনের মধ্যে মাহমুদদের পতন হবে। আফরা চমকিত দৃষ্টিতে বাবার দিকে তাকায়। ভ্রুকুচকে প্রশ্ন করে, তোমার কাছে প্রমাণ রয়েছে, আগে বলনি তো পাপা? আজই এলো আমার কাছে। তুমি এটা নিয়ে ফিরে যাও। মাহমুদ বংশের আমি একটা প্রাণীকেও কারাগারের বাইরে দেখতে চাই না, বিশেষ করে আদিল মাহমুদ। ক্রমশ রেগে যাচ্ছেন অনিমেষ মির্জা। বাবার এত রাগের কারণ খুঁজে পেল না আফরা। বলল, আদিল মাহমুদ আমার শত্রু নয় পাপা। চোখ রাঙালেন অনিমেষ মির্জা। উত্তেজিত হয়ে বলে উঠলেন, অনল মাহমুদ জেলে গেলে বা মরে গেলে পাপের সাম্রাজ্যের একমাত্র অধিকার পাবে আদিল মাহমুদ। আবার এসব কাজ শুরু করবে। মাহমুদদের রক্ত হলো বেঈমানের রক্ত। সে এসে তোমাকে ঠকিয়ে যাবে, টের পাবে না। যা বলছি তাই করো। গজগজ করে নিজের ঘরের দিকে হাঁটা ধরলেন অনিমেষ মির্জা। আবারও দাঁড়িয়ে পড়লেন। পিছু ফিরে বললেন, তোমার ক্ষতি যেন না হয়, খেয়াল রেখো। চলে গেলেন। আফরা কিছুক্ষণ বসেই রইল। ফাইলটা হাতে নিয়ে দেখল, সব কিছুর প্রমাণ রয়েছে। এত পরিশ্রমের কোনো দরকার নেই। তাড়াতাড়ি বেরিয়ে পড়ে সে। হয়তো কিছুটা দেরি করে ফেলেছে। সৈয়দ, রনিত সহ কিছু ছেলেপেলে নিয়ে গোদাম ঘরে গিয়েছিল নোমান। 17 জন গার্ড ছিল। কৌশলে স্প্রের সাহায্যে অজ্ঞান করে নিয়েছে। মাঝারি সাইজের এক জিপে সবগুলোকে চাপা দিয়েছিল অ্যান্টিক ফুলে। কাজগুলো এতটা স্মুথ, দ্রুত হয়েছে, কোনো রকম ঝামেলা পোহাতে হয়নি। যদিও এতে মাহমুদের হেয়ালি মিথ্যে অহংকার সাহায্য করেছে। তারা নিজেদের রাজা ভেবে এতটাই উল্লাসে ছিল, ভাবার সময় হয়নি যে কেউ তাদের ডেরায় গিয়ে এমন কাণ্ড ঘটাবে। নিজ বাড়িতেই ঠাঁই দিয়েছে লোকগুলোর। কিছুই করবে না এদের। কিছুটা দিন শুধু অজ্ঞান করে ফেলে রাখবে, কাজ হয়ে গেলে ছেড়ে দেবে। গুনগুন করে গান গাইতে গাইতে গাড়ি চালাচ্ছে নোমান। থানায় যাবে না আজ। কাজগুলো সম্পন্ন না হওয়া পর্যন্ত শান্তি পাচ্ছে না। কিছুটা ভয় তাকে গ্রাস করেছে। নিজের জন্য ভাবে বলে তার মনে হয় না। সকল ভাবনা জুড়ে দুটো মেয়ে। একজন তার অতি আদরে বড় করা বোন, আর একজন অতি যত্নে পুষে রাখা প্রাণভোমরা। একজনের কিছু হলে সে হারিয়ে যাবে অন্ধকারের অতুল গহ্বরে। চাপা শ্বাস ফেলে ফোন বের করল নোমান। মিস্টার জিয়াউল নামে সেভ করা নাম্বারে ডায়াল করে ফোন স্পিকারে দিয়ে দিল। রিসিভ হতে বলল, অল ডান। ইয়া মিস্টার নোমান, আপনি মেইন কাজটি করে দিয়েছেন। আমি তো শুধু ওদের জায়গা মতো সেট করে দিয়েছি। তবে কথা হচ্ছে ধরা পড়ার চান্স 90%। কোথায় পেশিবহুল গার্ড আর কোথায় 19-20 বছরের হ্যাংলা পাতলা ছোকরা। গড় করে কথাগুলো বলে চুপ করলো জিয়াউল। নোমান মুচকি হেসে বলল, সেসব কে খেয়াল করবে জিয়াউল? মাহমুদদের এখন যে সময় চলছে বা চলবে, এদিকে নজর দেওয়া হয়ে উঠবে না। তাই আমি প্ল্যান খানিক চেঞ্জ করে আদিলকে না জানিয়ে গার্ড প্রতিস্থাপন করেছি। আজকের দিনটাই তো, প্যারা নিবেন না, বাকিটা আমি দেখে নেব। আরও কিছুক্ষণ কথা বলে ফোন রাখলো নোমান। পরের গন্তব্যে ছুটতে শুরু করলো। অন্যদিকে জিয়াউল চিল মোডে বিছানায় গা এলিয়ে দিয়ে নিজ ভাবনায় বলে উঠল, এবার একটু বিস্তার নিব। বাব্বা কত পরিশ্রম গেল। চোখ বুঝল জিয়াউল। নিদ্রা নিজ উদ্যোগে ভর করেছিল দু চোখে। কারো ব্যঙ্গাত্মক ডাকে তা এক ছুটে পালিয়ে গেল। এই মিস্টার খালেদা জিয়া, শুনছো? খালেদা জিয়া। মুখ টিপে হাসছে অনান। ছেলেটাকে জ্বালাতে তার বেশ ভালোই লাগে। জিয়াউল শুয়ে থেকেই চোখ রাঙালো, দাঁতে দাঁত চেপে বলল, আদিবাসী তোমাকে বলেছি এই নামে ডাকবে না, আমার সুন্দর একটি নাম রয়েছে।
নামিয়ার বিকৃতি সে কিছুতেই সহ্য করতে পারে না, অথচ পছন্দের মেয়েটি বারংবার একই কাজ করে। জিয়াউলের গমগম কণ্ঠে অনান যেন আরও মজা পেল, আবারও বলল। মিস্টার খালেদা জিয়া। উঠে বসলো জিয়াউল। অনানের হাত ধরতে যেতেই অনান দূরে সরে গেল। হাসতে শুরু করলো মেয়েটি। দরজার দিকে দৌড় দিয়ে চেঁচিয়ে বলে উঠল। মিস্টার খালেদা জিয়া, তোমার একটা মিসেস খালেদা জিয়ার প্রয়োজন। সেই তোমার মাথার নাট বল্টু টাইট করে দিবে। হাসির শব্দ যতক্ষণ শোনা গেল মুগ্ধ হয়ে শুনল জিয়াউল। মেয়েটা কখন তার হৃদয়ে জায়গা করে নিয়েছে সে টের পায়নি। আদৌ জায়গাটা শক্তপোক্ত কিনা সে জানে না, তবে মেয়েটাকে দেখার স্বাদ তার মেটে না। এত এত কথা শুনতেও বিরক্ত হয় না। তবে কি সে ভালোবাসে, নাকি সবটাই মোহ? উপজাতি বলে খানিক কৌতূহল হবে হয়তো। ভালোবাসা কি এত সহজ? জিয়াউল আবারও শুয়ে পড়ল। এসব ভাবতে ইচ্ছে করে না। যা হওয়ার না হয় তা নিয়ে ভাবলে বুকের রক্তক্ষরণ বৃদ্ধি পায়। চোখ বুঝে জিয়াউল নিজের মায়ের কথাগুলো স্মরণ করল। তোমাকে স্বাধীনতা দিয়েছি জিয়া। তোমার পেশা আমার কখনোই পছন্দ নয়। ছেলেকে দূরে রেখে কোনো মাই ভালো থাকতে পারে না। শুধুমাত্র তোমার মুখের হাসির জন্য রাজি হয়েছি। কিন্তু তুমি যদি এখন একটি উপজাতি মেয়ে ধরে এনে বলো বিয়ে করবে, তাহলে মাকে ভুলে যাও। উপজাতি বিয়ে করার খেসারত তোমাকে দিতে হবে না। তুমি থাকবে ডিউটিতে। কোথায় রেখে যাবে ওই মেয়েকে? তার জাতি তাকে যে কোনো উপায় খুঁজে বের করবে, ধরে নিয়ে যাবে। আমাদের দেশ এতটা উন্নত নয় জিয়া। ভুলে গেছো মার মামের কাহিনী? ভালোবেসে ধর্ম পরিবর্তন করেছিল বলে গণধর্ষণের শিকার হতে হয়েছে। আমি মানছি মেয়েটা আমাদের ধর্মের, কিন্তু সে উপজাতি। তাদের নিয়ম নেই গোত্রের বাইরে বিয়ে করার। বিপদে আমরা পড়ব। আগে থেকে সাবধান হয়ে যাও। জিয়াউল তখন মাকে বোঝাতে পারেনি এই মেয়ে গোত্র ছেড়েছে আরও কয়েক বছর আগে। সে স্পষ্ট টের পেয়েছিল তার মা শুধুমাত্র একটি যুক্তি ধরে নিজের অপছন্দের কথা উল্লেখ করলো। কথা বাড়ায়নি জিয়াউল, ইচ্ছে হয়নি, নিজের ফোকাস থেকে সরে যাচ্ছিল। তবে আজ মেয়েটার এমন বাচ্চা মুখ খানিক ক্ষতটা তাজা করে গেল। বন্ধ চোখের পল্লব কিছুটা কেঁপে উঠল। আনমনেই গলা উঁচিয়ে গেয়ে উঠল। ভাগ্য আমার ছোবল মারে, রক্তে বিষের জ্বালা। তুমি আমার আধার রাতের 100 তারার মালা। তোমার আমার এই কাহিনী 1000 বছর ধরে ভালোবাসার গান শোনাবে প্রাচীন কোনো সুরে। ও বেহুলা, আমি বললে আমায় নিয়ে ভাষাইও ভেলা। মুচকি হাসলো জিয়াউল, উঠে বসলো। ঘুম ছুটে গেছে, আসবে না। ফোনটা হাতে নিল, কাজ কতদূর খোঁজ নিবে। উপস্থিত হলো আফিফ। ঠিকঠাক হয়ে বসলো জিয়াউল। ঘরে ঢুকেই আফিফ তাড়া দিয়ে বলে উঠল। পিসি নিয়ে বসো ফার্স্ট। আবারও খানিক ভেবে বলল। দাদা আমি বসছি, তুমি এক কাজ করো, মিস মীরাকে নিয়ে থানায় যাও। 1 সেকেন্ড সময়ও খুব জরুরি। আফিফ কথা বলে বেরিয়ে গেল। চোখে মুখে তার চিন্তারা ঘুরে বেড়াচ্ছে, স্বস্তি পাচ্ছে না। জিয়াউল রেডিই ছিল। বাইরে এসে এক পলক আফিফের ঘরেই নজর বুলিয়ে হাঁটা ধরল। পেছন থেকে আফিফ খানিক গলা উঁচিয়ে বলে উঠল। সাবধানে, নিজের খেয়াল রেখো। হাসলো জিয়াউল। ছোট্ট কথাটা তাকে কতটা আনন্দ দেয় বলার বাহিরে। অনান দাঁড়িয়েছিল দরজায়। জিয়াউল তাকালো না। মন খারাপ হয়ে গেল অনানের। দরজা বন্ধ করে দিল। জিয়াউল যে তাকে সূক্ষ্মভাবে ইগনোর করে গেল বুঝল সে, মানল না। অজহত মন থেকে না মানতে পেরে চুপচাপ রইল। পিটপিট করে চোখ খুলে মীরা বিছানায় শুয়ে আছে। চোখ বন্ধ করে নির্জীব থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছিল বোঝেনি। চারপাশ নজর বুলিয়ে বুঝতে পারে কোথায় আছে। আশেপাশে মানুষটাকে খুঁজে পায় না। উঠে দাঁড়ায়। গলাটা কেমন টনটন করে ওঠে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের গলা লক্ষ্য করে। আঙুলের দাগ স্পষ্ট। হাসে মীরা। দাগগুলো তাকে নিজের জয়ের কথা মনে করিয়ে দিল। ফোন তার নিকটেই ছিল। ভাইয়ার নাম্বারে ফোন করে, রিসিভ হয়। অপর পাশ থেকে চাপা স্বর ভেসে আসে। কোথায় তুমি? সব ঠিকঠাক?
আমার এদিকে সব ঠিকঠাক, তবে ততক্ষণ থাকবে যতক্ষণ আমার আদিল ঠিক থাকবে। মীরার কথায় চমকালো নোমান, অস্পষ্ট শুধালো, তোমার আদিল? নতুন শুনছো তুমি? আদিল খুনি, ধর্ষণের প্রত্যক্ষ সাক্ষী, স্মাগলার, সর্বোচ্চ নিকৃষ্ট জীব। তবুও এই মীরা শিকদার আদিল মাহমুদকে ভালোবাসে। হ্যাঁ ভালোবাসে, স্বীকার করতে কোনো অসুবিধা নেই। সবকিছু প্রকাশ হলে আইন আদিলকে ছাড়বে না মেরু। কেন ছাড়বে না? তুমিও তো খুনি, আমিও তো খুনি, টেপে তো ঘুরে বেড়াচ্ছি। তাহলে আদিলের ভান্ডারে কোনো সৎ কাজ নেই, ওর বাবার সব পাপের ভাগিদার সেও। তুমি যদি বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে একজনকে টুকরো টুকরো করে কাটতে পারো, আদিল কেন ওর বাবাকে ভালোবেসে এসব পারবে না? যার শৈশব কেটেছে স্মাগলারদের সাথে, যার কৈশোর কেটেছে খুনিদের সাথে, যুবক বয়সের ধর্ষকের সাথে থেকেও সে একজন ধর্ষক হয়নি, তাকে তোমার আইন কেন শাস্তি দেবে? আইন কি করে বুঝবে ভালোবাসা একটি মানুষকে অন্ধ করে দেয়? এই যে যেমন আমাকে করেছে। আমি আমার শপথ ভুলে গেছি, যার কষ্ট দেখবো বলে এত কিছু, ওনার কষ্টই আমাকে মৃত্যুর স্বাদ পাইয়ে দিচ্ছে। তাহলে জবাবে কোনো কিছু পেল না নোমান। বোনের সব কথাই সত্য, তাদের অপরাধী কখনোই আদিল ছিল না। আদিলকে শুধুমাত্র তারা একটি সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে। চাপা শ্বাস ফেলে বলল, আফরাত ছাড়বে না। আদিলের সাথে ওর কোনো শত্রুতা নেই। আফিফ মুনতাসির অ্যালাউ করবে না মেরু। সে একটি আইনের লোক, নেশের স্বার্থে এত কিছু করছে। আমি কিছু জানি না ভাইয়া, আমি শুধু চাই ডক্টর ঠিক থাকুক। তা করতে যদি আফিফ মুনতাসিরকে টপকে দিতে হয় তাই হোক। সবাই নিজ স্বার্থে আছে, আমিও। ধমকে উঠল নোমান। পাগল হয়ে গেছো মীরা, কী সব বলছো? দোষী কোনো অংশেই আদিল কম নয়। মানছি তার বেড়ে ওঠা অপরাধ জগতের সাথে তার কি বোধ শক্তি ছিল না? তার সামনে তার বাবা একজন মেয়েকে ধর্ষণ করলো, সেই বাবার প্রতি এত ভালোবাসা আসে কি করে মীরা? আমার তো ঘৃণা হয়। নিজ হাতে বাবাকে মেরেছিল মীরা, ভুলে গেছো? সে কিন্তু ধর্ষক ছিল না, শুধুমাত্র বোনের খুনিদের সাথে তার গলায় গলায় ভাব ছিল, তবুও মেরেছো। তাহলে আদিল কেন মনুষ্যত্বহীন? সে কেন বাবার বিরুদ্ধে যাচ্ছে না? কেন বাবাকে আইনের হাতে সোপর্দ করছে না? ফোন কেটে দিল মীরা। রাগে ফোন ধরে রাখা হাত কাঁপছে তার। সে জানে ভাইয়ের একটা কথাও ভুল নয়। সে নিজ হাতে বাবাকে মেরেছে, কিন্তু আদিল পারবে না। সে বাধ্য, কিন্তু তাকেই কিছু একটা করতে হবে। আদিলকে বুঝালে হিতে বিপরীত হবে। ভাবনায় বসে গেল মীরা। তাকে অন্য উপায় খুঁজতে হবে খুব শীঘ্রই। ভাবনায় ব্যস্ত মীরার ঘোর কাটল ফের ফোনের শব্দে। অচেনা নাম্বার। কপাল কুঁচকালে সে রিসিভ করে কানে ধরতেই অপর পাশ থেকে বলল, মিস মীরা বলছেন? আমি জিয়াউল বলছিলাম, থানায় যেতে হবে। কোথায় আপনি? মীরা উঠে দাঁড়ালো। ভুলে গিয়েছিল, চটপট করে বলল, এখন নয়, সন্ধ্যায়, রাতের মধ্যে জানাজানি হবে। সকাল হতেই পুলিশ বাড়ি ঘেরাও করবে, সুযোগ দেওয়া যাবে না পালানোর। জিয়াউল কিছুটা বিরক্ত হলো। প্রকাশ না করে ফোন কেটে কুচকানো ভ্রু নিয়েই বাড়ির পথ ধরল। আগে বললে খুব ক্ষতি হতো, অযথা সে সময় নষ্ট করলো। সময়টা এখন বিকেলে শুরু হবে হয়তো। অনেকদিন পর সালেহা বেগম নিচে নেমেছেন। মনিরা সুযোগটা মিস করতে চায়নি। শাশুড়ির সাথে আলাপ জুড়ে দিয়েছে। পুরনো ক্ষত ভুলে অন্তরে জ্বালা নিয়েও মেয়েটি দিব্যি হাসছে। কিন্তু হঠাৎ করে সালেহা বেগমের অতীত জানতে চেয়ে পরিবেশ গুমোট করে দিয়েছে সে। সালেহা বেগম গম্ভীর মুখে নিচের দিকে তাকিয়ে আছেন। মনিরা কিছুটা ভয় পেল। মিনমিন কণ্ঠে বলল, আম্মা, আপনি কষ্ট পাবেন না, আমি আর প্রশ্ন করব না। সালেহা বেগম মুখ তুললেন। মনিরা ভীত মুখশ্রী দেখে মৃদু হেসে বললেন, বাবার বাড়িতে থেকেই পড়াশোনা করছিলাম, একদিন এসে হুট করে শুনি আমার বিয়ে, পাত্র ভালো, একটি ছেলে রেখে বউ চলে গিয়েছে, আমাকে ছেলেসহ নাকি মেনে নিবে। কান্নাকাটি শুরু করলাম, রাজি হলাম না। আব্বা এসব বুঝালেন, তারা চলে গেলে আমার যাওয়ার জায়গা ছিল না, ভবিষ্যৎ অনিশ্চিত। মেনে নিলাম, বিয়ে হলো। আতিকুর তখন 3 বছরের, আমার ছেলেটা 9 মাসের। শুরুতে আতিকুর আমাকে সমীহ করলেও বড় হতে হতে প্রতিবেশীদের নানান কথায় আমাদের সম্পর্কে তিক্ততা এলো। মানুষ করতে পারলাম না। আমার ছেলে আমার খুব বাধ্য।
বিয়ের 2 বছর হতেই আমার দেওয়া শর্ত আশরাফ ভুলে যায়, জোর করে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। আমার রমিজদার ভালোবাসাটা আমার শরীর থেকে মিলিয়ে দেয়, সন্তান আসে, তাকেও ঠিক মানুষ করতে পারেনি। ভয়ে ছিলাম আমার আহিসটা না জানি এদের সাথে মিশে খারাপ হয়ে যায়। হোস্টেলে পাঠিয়ে দিলাম, বাবার ছেলে বলে না। আমার রমিজদার অংশ নষ্ট হয়নি, আমার আহিস আর দুটোর মতো হয়নি। কিন্তু আমার ব্যর্থতা কি জানো? আমার ছেলেটাকে আমি বলতে পারি না তার জন্মদাতা বাবার কথা। আমার রমিজদা তার থেকে বিলীন। আমাদের জীবন এমন হয় কেন? একটু এদিক সেদিক হলে ক্ষতি হতো। আমার রমিজদা বেঁচে থাকতো, সুখের সংসার হতো আমাদের। আমি রমিজদা আহিস 3জন মিলে ছুটে চলতাম স্বপ্নের পিছে। হয় না কেন এমন? মনিরা দেখলো মহিলার গাল বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। কখন তারও চোখ ভিজে এসেছে বুঝেইনি। শাশুড়ির হাত আঁকড়ে ধরল মনিরা, একটু ভরসা হওয়ার চেষ্টা করলো। তবে সব ক্ষেত্রে কি ভরসা হওয়া যায়? সালেহা বেগম দরজা ভেদ করে বাইরে তাকিয়ে আছেন। একজোড়া পা দেখছেন তিনি, বিচলিত হলেন না। তিনিও জানেন ওই পা জোড়ার মালিক তার রমিজাদার অংশ। আদিল দেখছে সাদা শার্ট পরা বৃদ্ধ লোকটি নিথর হয়ে পড়ে থাকা দেহটার হাত ধরলেন, পালস চেক করছেন। পর মুহূর্তে চিন্তিত মুখ কেমন মলিনতায় ছেয়ে গেল। ধক করে উঠল তার বুক। ডক্টর উঠে দাঁড়িয়ে দুটো শব্দ খরচ করে শরীরে থাকা রঙিন কাঁথা দিয়ে মুখটা ঢেকে দিলেন। আদিল ধপ করে পড়ে গেল মাটিতে। অবশ হয়ে আসছে তার শরীর। বুকের ভেতর অসহনীয় ব্যথা সারা শরীরে ছড়িয়ে পড়ছে। মস্তিষ্ক কিছুক্ষণের জন্য যেন অচল হয়ে গেছে। কেমন ফ্যাল ফ্যাল করে ওই রঙিন কাঁথায় মোড়ানো মুখশ্রীটা দেখার চেষ্টা করছে, কিন্তু কাঁথাটা তার মালিককে ঢেকে রাখার জন্য প্রাণপণে লড়াই করে যাচ্ছে। আদিল উঠতে চেষ্টা করলো, তবে কিছুতেই পারল না। না পেরে হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল বিছানার দিকে। অবশ কাপা হাত তুলে কাঁথাতে রাখতেই শরীরে অদ্ভুত এক জ্বালা টের পেল আদিল। বার কয়েক শুকনো ঢোক গিলে কাঁথাটা শক্ত করে ধরে সরাতেই ভেসে উঠল কঙ্কালসার একটি শরীর, সৌন্দর্যহীন শ্রীহীন একটি মুখ, স্পষ্ট ব্যথার ছাপ। কতই না কষ্ট হয়েছে সে সময়। শক্তপোক্ত কঠোর আদিল আর ছোট্ট শিশুর মতন আচরণ করছে। কেমন এক ঝটকা খেলো, হাত সরিয়ে নিয়ে ডুকরে কেঁদে উঠল ছেলেটি। এই আত্মচিৎকারে হয়তো লাশটাও আঁতকে উঠেছে। পাগলের মতো বিড়বিড় করে ডক্টরের বলা দুটো শব্দ উচ্চারণ করতে থাকলো, নো মোর, নো মোর, নো মোর। দরজায় দাঁড়ানো মীরা নিজের তাল রাখতে পারল না। দরজার হাতল চেপে কোনো রকম দাঁড়িয়ে প্রিয় মানুষটার আর্তনাদ দেখতে লাগলো বিরস বিমূঢ় দৃষ্টিতে। এই আদিলকে সে চেনে না, সম্পূর্ণ অপরিচিত এক আদিল তার সম্মুখে বসে। মেনে নিতে কষ্ট হচ্ছে তার। আষাঢ়ে আকাশের মতো পুরো পৃথিবী তার অন্ধকার হয়ে এলো। ছোট্ট ছোট্ট পা ফেলে বিছানার কাছে ঘেঁষে দাঁড়িয়ে এক পলক বন্ধ চোখে নির্জীব মেয়েটির দিকে তাকালো। মুহূর্তেই চোখ বন্ধ করে দাঁতে দাঁত পিষে মৃদু কাঁপতে লাগলো মীরা। চোখের কার্নিশ পেয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা তপ্ত জল। খানিক সময় পর তা বাঁধ মানল। অবিরাম গড়িয়ে পড়তে লাগলো। মননস্পষ্টে ভেসে উঠল কিছু স্মৃতি, কিছু তিক্ত মুহূর্ত। ভেসে উঠল মদ খেয়েও নিজেকে ঠিক রাখা শরীরটা, সেই হাসি, সেই আত্মচিৎকার। সহ্য করতে পারল না মীরা, দৌড়ে বেরিয়ে এলো ঘর থেকে। মনে হলো মেয়েটি তার দিকে তাকিয়ে মৃদু হাসছে, তাকে উপহাস করছে। বসার রুমে সোফায় বসে ঝরঝর করে কেঁদে দিল। কান্নার সময়সীমা কতক্ষণ হলো মীরা টের পেল না। এক পলক খোলা দরজা ভেদ করে নিস্তব্ধ ঘরটায় নজর রেখে ফোন দিল কাউকে। রিসিভ হলো তাড়াতাড়ি। স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, নাদিয়া ইজ নো মোর। নিস্তব্ধতা একটুখানিও কমেনি। ভিড় নেই, হই হুল্লোড় নেই, চেঁচামেচি নেই, শুধু প্রগাঢ় এক নিশ্চুপতা। একটি ঘরে 3টে মানুষ, একজন মৃত, দুজন অনুভূতিহীন। দেয়ালে হেলান দিয়ে হাত পা ছড়িয়ে বসে আছে আদিল, পাশে হাত পা গুটিয়ে বসে মীরা। সময় ছুটে চলেছে নিজ গতিতে, থামার অবকাশ নেই। ছুটতে ছুটতে পৌঁছে গেছে সন্ধ্যা 6টার কাঁটায়। খানিক নড়ল আদিল, পকেট থেকে ফোন বের করে কিছুক্ষণ নিশ্চুপ ভাবল। পরিচিত এক নম্বরে ফোন দিল। বার কয়েক রিং হয়ে কেটে গেল, উত্তর এলো না। থেমে নেই আদিল, ধৈর্য আজ তার সহায়। সংখ্যা যখন 11তে ঠেকলো ফোন ওঠালো।
অপর পাশের ব্যক্তিও নিশ্চুপ। আদিল বলল, নাদিয়া আর নেই। আদিল আশা করেছিল মৃদু চিৎকার ভেসে আসবে, সেরকম কিছুই হলো না, বরং শান্ত ভয় মিশ্রিত কণ্ঠে বলল, মাটি চাপা দিয়ে দাও, টু শব্দ যেন না হয়। চোখ বুঝে নিল আদিল, অস্পষ্ট অবিশ্বাস্য কণ্ঠে বলল, আব্বু। অপর পাশে নিস্তব্ধতা। অনল মাহমুদ কাপা স্বরে বললেন, মাথা খাটাও আদিল, আমি তোমাকে চিনতে পারছি না। এই আদিলকে আমি তৈরি করিনি। চুপচাপ মাটি চাপা দাও, জানাজানি হলে ফল খুব খারাপ হবে। উঠে দাঁড়ালো আদিল, স্বাভাবিক কণ্ঠে বলল, আপনার মেয়ে আব্বু, আমার বোন। রেগে গেলেন অনল মাহমুদ। কিসের মেয়ে, কিসের বোন? কেউই হয় না আমাদের। ওই মেয়েটা কেউ হয় না আমার, শুধুমাত্র আশ্রিতা ছিল। শুনতে পাচ্ছ তুমি? ও মরলো কি বাঁচলো আমার কিছুই যায় আসে না। যা বলছি তাই করো। অনেক ভুল করে ফেলেছো। শুধুমাত্র তোমার জন্য আমার সাম্রাজ্য বিরোধী দল ঢোকার সুযোগ পেয়েছে। তোমার বোকামির জন্য আমার সাম্রাজ্য এখন হারানোর পথে। এমনি অনেক টেনশনে আছি আদিল, এসব আমার কাছে ম্যাটার করে না। তুমি ভুলে গেছো তোমার কথা? ওয়াদা করেছিলে আমাকে, ভুলে গেছো? তোমার জন্য এত কিছু আদিল, তাহলে আমার কি ভুল ছিল? আমার কি অপরাধ? উত্তেজিত হয়ে ফোন কেটে দিল আদিল। অস্বস্তি ঘিরে ধরেছে তাকে। ঘাড় ঘুরিয়ে লাশের দিকে তাকায় আদিল। মেয়েটা তার কেউ হয় না, কেউ না। এতদিন ভুল জেনে এসেছে। আবার ভাবে, তাই তো, বাবার কি দোষ? সবটাই তো তার জন্য। সে কেন এত কিছু করেছে? ওয়াদা কি করে ভাঙলো? ভাবনার সমাপ্তি হতেই এক অন্যরকম আদিলের খোঁজ পায় মীরা। গম্ভীর মুখশ্রী। গত দিনগুলোর থেকে ওই মুখে কঠোরতা একটু নয়, ঢের বেশি। মীরা বিচলিত হলো, ঘন ঘন পলক ফেলল। আদিল বের হয়ে গেল ঘর থেকে। খানিক পর 3টে গার্ড নিয়ে এলো। স্ট্রেচারে করে তারা নাদিয়াকে নিয়ে বেরিয়ে গেল। মীরা শব্দহীন শুধু দেখে গেল। এক পলকও মীরার দিকে তাকালো না আদিল। ঘর থেকে বেরিয়ে যাওয়া ধরতে ছুটে এলো মীরা, ডেকে উঠল, ডক্টর। কঠোর ভঙ্গিমায় ঘাড় ঘোরাতে ছুটে চলা পা থেমে গেল মীরার। কেঁপে উঠল সর্বাঙ্গ। ভয়ঙ্কর চোখে তাকানোর সাহস তার হচ্ছে না। এগিয়ে গেল আদিল, বাম হাত গলিয়ে দিল মীরার কোমরে। দুটো দেহ অতি নিকটে। ডান হাত চেপে ধরল মীরার চুল। ব্যথায় চোখ মুখ কুঁচকে তৎক্ষণাৎ স্বাভাবিক করে নিল মীরা। দুটো কপাল মিলিত করে আদিল নিশ্চুপ রইল কিয়ৎ মুহূর্ত। শ্বাস প্রশ্বাস চলছে দ্রুত গতিতে। অদ্ভুত গভীরতায় আদিল বলে উঠল, লেপ্টে আছে দুটো দেহ, হৃদয় এক সুর, তবুও পায়ের যেন দূর থেকে বহুদূর। শান্ত দৃঢ় দৃষ্টি। আদিল থামল, চোখে চোখ রেখে আবারও বলল, নারীর ছলনাময়। এক নারী আমার আব্বুর জীবনকে ধ্বংসস্তূপে ছুড়ে ফেলেছে, আরেক নারী আমার জীবনকে ধ্বংসস্তূপ থেকে বাইর করতে চেয়েছে। কিন্তু নারী, তুমি জানো না, দুইয়ের মাঝে লুকিয়ে আছে ধ্বংস। আমি ধ্বংস, আমি ধ্বংস, আমি ধ্বংস। ছেড়ে দিল আদিল। দেয়াল ধরে নিজেকে পড়ে যাওয়া থেকে বাঁচাল মীরা। ফের বাঁধ ভেঙেছে। জলের ধারা অবিরাম বয়ে চলছে। আদিল তাকালো না। রক্তিম নয়ন যুগলকে লুকাতে চশমা পরে নিল। মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে শাহাদাত আঙুল মেলে ধরল মীরার ওপর। ঘন ঘন আঙুল নাচিয়ে বেরিয়ে গেল আদিল। রেখে গেল সদ্য হেরে যাওয়া এক পিপাসিত আত্মাকে, যে আত্মা চেয়েছিল প্রস্ফুটিত গোলাপের ন্যায় জীবনটা নান্দনীয় করতে। কিন্তু নিষ্ঠুর যুবক তাকে আবারও হারিয়ে দিয়ে কাটার পাহাড় ছুঁড়ে মেরেছে। হৃদয় রক্তাক্ত হয়েছে, চুইয়ে চুইয়ে পড়ছে রক্ত। ক্ষতবিক্ষত বুকটা শরীরকে নেতিয়ে দিয়েছে। আদিলের বলা আমি ধ্বংস শব্দ দুটো কানে বাজছে বারবার। কর্ণকুহরের রহস্যময় ছিদ্রপথ আহত হচ্ছে। মস্তিষ্ক উত্তেজিত হয়ে পড়ছে। কান চেপে ধরল মীরা। চিৎকার করে উঠল বিকট শব্দে। সে চিৎকারের সারাংশটা ইঙ্গিত করছিল নতুন কিছু সৃষ্টি। যুদ্ধ কি থেমে যাবে, নাকি মর্মান্তিক রূপ নিয়ে ধ্বংসলীলায় শেষ করে দেবে সকল সৃষ্টি? কিয়ৎ মুহূর্ত যেতেই উন্মাদের মতো বেরিয়ে গেল মীরা। বাড়িটা পড়ে রইল একা, ভুতুরে বাড়ির ন্যায় অন্ধকার। রাতের পূর্ণিমা তাকে আলোকিত করতে পারল না। সব আলো যেন শুষে নিল দণ্ডায়মান ছায়া প্রদানকারী বৃক্ষগুলো। মীরা দৌড়াতে রইল, থেমে নেই। ছুটে চলা গাড়ি, অসংখ্য দোকান, কর্মে ব্যস্ত মানুষজনকে পিছু ফেলে সে দৌড়াতেই রইল। থামল বটবৃক্ষের নিচে। জায়গাটায় অদ্ভুত নীরবতা। শুধু ঝিঝি পোকার চিঁচি শব্দ ভেসে আসছে।